সেমিস্টার 3 তোমাদের প্রথম এক্সাম ঠিক 11 সেমিস্টার 1 অনুরূপ, অর্থাৎ যে 40 নম্বরের পরীক্ষা হবে তাতে তোমাদের প্রধানত 40টি এমসিকিউ সলভ করতে হবে। আমরা আজকে সেমিস্টার 3 যে টেক্সটটা পড়ব সেই সেমিস্টার 3 এই টেক্সটটির কিছু মার্কস আছে 3। এবার প্রশ্ন হচ্ছে এই 3 নাম্বারের জন্য আমরা কতটা ডিটেলসে পড়ব। এক্ষেত্রে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে তোমরা 11-এর পরীক্ষায় প্রথম সেমিস্টারে একটা অভিজ্ঞতা তোমাদের হয়েছে, তোমরা দেখেছো যে এমসিকিউয়ের যে প্রশ্নগুলো তোমরা পেয়েছো সেগুলো কিন্তু শুধুমাত্র একটি প্রশ্ন এবং তার একটা সরাসরি উত্তর এতটা সরলরৈখিক নয়। প্রতিটি প্রশ্নই কনসেপচুয়াল। সেই কারণেই একটি টেক্সটকে রীতিমতো গভীরভাবে পড়া না থাকলে কিছু কিছু কোয়েশ্চেন যেখানটায় টেক্সট থেকে হঠাৎই কোনো স্টেটমেন্ট তুলে দিয়ে একটা এবং তার সাথে আরও একটা স্টেটমেন্ট তুলে দিয়ে যখন বলা হবে তোমাদের 4টে চয়েস দিয়ে যে এই দুটো স্টেটমেন্ট কি একে অপরের পরিপূরক, কমপ্লিমেন্টারি, একটি কি কারণ অপরটি কি ফলাফল, নাকি স্টেটমেন্ট বি স্টেটমেন্ট এর কারণ স্টেটমেন্ট এই ফলাফল, নাকি এ এবং বি এর কোনো সম্পর্কই নেই। এই যে 4টে অপশান পাওয়া গেল, এই 4টে অপশানের মধ্যে থেকে তোমাদের যখন একটা বাছতে হবে তখন সেটা কিন্তু হালকা একটা চ্যাপ্টারের সামারাইজেশন থেকে হবে না। আলগাভাবে একটা চ্যাপ্টার পড়ে রাখলাম কিংবা গোটা চ্যাপ্টারের একটা সামারাইজেশন পড়ে রাখলাম, তাতে কিন্তু এই ধরনের প্রশ্ন উত্তর করা খুব কঠিন হবে। কারণ গোটা চ্যাপ্টারটা খুব স্পষ্টভাবে ভালোভাবে যদি না জানা যায় তাহলে এই আনসারগুলো করা যাবে না। সে 3 নাম্বার থাকলে ওই 3টে নাম্বারের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রেই সেই একই রকমের ব্যাপার হবে। সুতরাং টেক্সটকে আমাদের ভালোভাবে জানতেই হবে, সে কবিতা হোক, গল্প হোক, নাটক হোক। আমরা আজকে যে টেক্সটটি পড়ব সেটি স্ট্রং রুটস। স্বনামধন্য কোনো ব্যক্তির জীবনী যখন লেখা হয় তখন আমরা তাকে যখন বায়োগ্রাফি বলি তখন সেটি একটি মানুষের আরেকটি মানুষকে দেখে তার আশৈশব জীবনের বিভিন্ন প্রভাব, বেড়ে ওঠা, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তার প্রতিক্রিয়া, তার পড়াশুনো, যৌবন, বিভিন্ন ঘটনার ঘাত প্রতিঘাতে তার মানুষ হয়ে ওঠার একটা বিবরণ থাকে। এটি আর একজনের চোখ দিয়ে দেখা, এটি জীবনী। কিন্তু এই জীবনী যখন আমি আমার বিষয়ে আমিই লিখছি তখন সেটা আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফিতে যখন আমি অপর কারোর সম্পর্কে লিখছি তখন তিনি সাবজেক্ট হলেও আমার কাছে তিনি অবজেক্ট হয়ে যান। বিষয়টার মধ্যে একটি অবজেক্টিফিকেশন চলে আসে। অবজেক্টিফিকেশন মানেই হচ্ছে এই দুটো ক্ষেত্রের মাঝে একটা, যতই আন্তরিক হওয়া যাক না কেন, একটা দূরত্ব থাকবেই। কিন্তু যখন আমি আমার কথা বলবো তখন এই দূরত্বটা ন্যূনতম হবে। হয়তো দূরত্ব থাকবে কারণ কোনো মানুষই তার আত্মজীবনীতে একদম তার সমস্ত রকমের অনুভূতির কথা নিখুঁতভাবে বলে যেতে পারেন না, হয়তো কিছু বাদ পড়ে যায়। তবু এই তফাৎটুকু ন্যূনতম হয়। অটোবায়োগ্রাফি সারা পৃথিবীতে অসংখ্য মানুষ যারা মনে করেছেন যে তাদের জীবনের এমন কিছু ঘটনা আছে যা জানানো যেতে পারে, যা জানলে যারা পড়ছেন বা যারা জানছেন তারা উপকৃত হবেন, তাদের নিজস্ব জীবনের ক্ষেত্রে অনুরূপ পরিস্থিতিতে তারা ফাইট করতে পারবেন, তার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের মতন করে তাদের জীবনকে সাজাতে পারবেন। ফলে অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফি
অটোবায়োগ্রাফি বিশেষ করে ভীষণভাবেই অনুপ্রেরণামূলক হয়। একটা অটোবায়োগ্রাফি পড়ে শুধুমাত্র আর একটা মানুষের জীবনের কী কী ঘটেছিল সেগুলো জানা নয়, সে মানুষটি কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে কোন কোন রকমের অসুবিধেগুলোকে ফেস করতে বাধ্য হয়েছিলেন এবং সেগুলোকে ওভারকাম করে তার একটা নির্দিষ্ট স্থানাঙ্কে তিনি পৌঁছেছিলেন। এই যাত্রাটা এটা একটা বিবর্তনের মতন, একটা শৈশব থেকে সেই জায়গাটায় পৌঁছানো, এই পথটা বা এই গ্রাফটা খুব স্পষ্ট হয়ে ওঠে। এবং তার জীবনে এমন অনেক ঘটনাই ঘটে থাকে যা আমাদের প্রত্যেকের জীবনেও হয়তো কোনো না কোনো সময় ঘটে। সেই সময় তার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাকে মোকাবিলা করবার জন্য তিনি যা যা করেছেন সেগুলো মনে আসলে আমরাও হয়তো নিজেদের সেই সমস্ত বিষয়ের সাথে যুঝে নিতে পারি, চ্যালেঞ্জটাকে নিজেদের মতন করে তার অনুপ্রেরণায় হয়তো অনুপ্রাণিত হয়ে মোকাবিলা করতে পারি এবং একটা সুবিধাজনক জায়গায় পৌঁছতে পারি। স্ট্রং রুটস, অটোবায়োগ্রাফি অফ ডক্টর APJ আব্দুল কালাম। আবুল ফকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, যিনি স্বনামধন্য বৈজ্ঞানিক, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একজন অতীব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক। এবং তার আরও একটি পরিচয়, তিনি আমাদের ভারতের 11তম রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের রাষ্ট্রপতির স্থানটি সর্বোচ্চ, ডেজিগনেশন ওয়াইজ এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো চেয়ার আর নেই। কিন্তু আমাদের কনস্টিটিউশনের যা ধারা, আমাদের যে গঠন কনস্টিটিউশনের, তাতে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে একজন রাষ্ট্রপতির পদটি আলংকারিক। APJ আব্দুল কালাম তার নিজ গুণে তার এই পদটিকে ছাপিয়ে বেরিয়ে যেতে পেরেছিলেন। তার প্রাসঙ্গিকতা রাষ্ট্রপতি হিসেবে, সত্যিকারের রাষ্ট্রের পতি হিসেবে, রাষ্ট্রের পিতা হিসেবে তিনি এতটাই সর্বজন গ্রাহ্য ছিলেন যে তার তুলনায় আর অন্যান্য রাষ্ট্রপতিদের সামান্য ফিকেই মনে হয়। এবং সেটার কারণ কিন্তু মানুষটি তার ব্যক্তিগত জীবনে যা যা অ্যাচিভ করেছিলেন, যা যা তিনি অতিক্রম করে যে জায়গায় পৌঁছতে পেরেছিলেন সেগুলো। তার একটি বিখ্যাত কোট কত জায়গায় যে ব্যবহার হয়েছে তার কোনো ঠিক নেই। স্বপ্ন যদি দেখতে হয় তাহলে সেই স্বপ্ন দেখো না যা ঘুমের মধ্যে দেখতে হয়। ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্বপ্ন নয়, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। অর্থাৎ স্বপ্ন এখানে লক্ষ্য, তুমি কিছু করতে চাও, সেটা যতক্ষণ না তুমি করে উঠতে পারছো ততক্ষণ তুমি শান্ত হতে পারছো না। তোমার মধ্যে যে ছটফটানি কাজ করছে সেটাকে তুমি সাবলিমেট করো, সেটাকে ওয়ার্কআউট করিয়ে তুমি সেই জায়গায় পৌঁছো, স্বপ্ন পূরণ হোক, তবেই তোমার সার্থকতা। কালাম সাহেবের আত্মজৈবনিক যে টেক্সট, সেটা বেস্ট সেলারও বটে, উইংস অফ ফায়ার। তার প্রথম চ্যাপ্টার স্ট্রং রুটস তোমাদের পাঠ্যাংশের এই টেক্সটটি। কালাম সাহেব 1931 সালে জন্মগ্রহণ করেন। ভারতের 11তম প্রেসিডেন্ট তার আরেকটি পরিচিতি। রামেশ্বরম, তামিলনাড়ুর রামেশ্বরম শহরে তার জন্ম। তিনি জোসেফ কলেজে ফিজিক্স নিয়ে পড়াশুনো করেন। পরবর্তীকালে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চশিক্ষা লাভ করেন এবং তার
জীবিকা, তার কেরিয়ারের প্রথম ধাপ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল, যেখানে তিনি হভারক্রাফটের প্রোটোটাইপ তৈরি করবার একটা দায়িত্ব ছিলেন। পরবর্তীকালে ইসরোতে আসার পরে আমরা জানি যে স্পেস লঞ্চ ভেহিকল প্রোগ্রামের একদম পুরোধা ছিলেন তিনি। স্ট্রং রুটস উইংস অফ ফায়ারের প্রথম চ্যাপ্টার, তার কারণ স্ট্রং রুটসের এই প্রথম চ্যাপ্টারের মধ্যে দিয়েই কালাম সাহেব তার এই জীবন, সেই শৈশবে তার জন্মগ্রহণের পর তিনি কীভাবে এই অতিকায় এই মানুষটি কালাম সাহেব হয়ে উঠলেন, তার একটা পরিচিতি রেখে গেছেন প্রথম চ্যাপ্টারে। স্ট্রং রুটস মেটাফরিক, আলংকারিক। এই অলঙ্কারটা সম্পূর্ণ তুলনীয় এটি গাছের সাথে। হায়ার সেকেন্ডারির আগের কারিকুলামে অন কিলিং এ ট্রি ছিল জিভ প্যাটেলের, সেটা তোমাদের পড়বার যদি সুযোগ থাকে তাহলে তোমরা একবার দেখে নেবে, উপকার হবে। সেই গাছ, একটি গাছকে ধীরে ধীরে মেরে ফেলার একটা অদ্ভুত রিচুয়ালিস্টিক বর্ণনা আছে সেখানে, এবং সেখানে আলটিমেটলি আমরা শেষে দেখতে পাচ্ছি যে একটি গাছকে যত রকমভাবেই ক্ষতিগ্রস্ত করা হোক না কেন, সে গাছটি আলটিমেটলি থ্রাইভ করে, আবার বেঁচে ওঠে, আবার নতুন করে তার পোড়া কাঠ, তার শুকনো কাঠ থেকে সবুজ পাতা বেরিয়ে আসে, অর্থাৎ প্রাণের সঞ্চার ঘটে ততক্ষণ অবধি না যতক্ষণ তার মাটির তলায় শাখা প্রশাখা বিছিয়ে যে শেকড়টি রয়েছে, সেই শেকড়টির মৃত্যু ঘটছে। যে গাছ সে শেকড় যত বেশি জোরালো, তার বেঁচে থাকবার আবেগ, বেঁচে থাকার স্পৃহা এবং বেঁচে থাকতে পারার ক্ষমতা, এই তিনটি অনেক বেশি। একটি মানুষের জীবনে এই রুটস বলতে আমার পূর্বপুরুষ, আমি যে পরিবারে বড় হচ্ছি, এই পরিবার, আমি কি দেখে বড় হচ্ছি, আমি যাদের মাঝখানে আছি, তাদের আমার জীবনের কন্ট্রিবিউশন। আমি যদি একটি ঝঞ্ঝাবিক্ষুব্ধ পরিবারে বড় হয়ে উঠি, তাহলে একটি নির্দিষ্ট বয়সের পরে আমার মধ্যে যে ধরনের আচার আচরণগুলো ম্যানিফেস্টেড হবে, আমি যদি খুব সিকিউরড কেয়ারিং একটা পরিবারে বড় হয়ে উঠি, তাহলে মানুষ হিসেবে আমার মধ্যে আমার আচার আচরণে আগের তুলনায় অনেক বেশি তফাৎ থাকবে। এবং সেক্ষেত্রে আমরা যে বলি যে একটি মানুষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে জিন এবং তার সামাজিক পরিবেশ দুয়ের যে ভূমিকা, দুয়েরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন স্ট্রং রুটসে কালাম সাহেব তার জীবনের এই কথাগুলো লিখছেন, তখন খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে তিনি সেইটাকে মাথায় রাখতে বলছেন যে হ্যাঁ, জেনেটিক্যালি তার মধ্যে বিশেষ বিশেষ গুণ তো প্রবাহিত হয়েছিলই, কিন্তু তিনি যে পরিবারটিতে যে বাবা, যে মাকে দেখে বড় হয়েছেন, তাদের যে প্রতিক্রিয়া, তাদের যে কাজ, তাদের যে বিভিন্ন রকমের সুবিধে অসুবিধের মধ্যে তাদের আচার আচরণের যে প্রভাব তার উপরে পড়েছিল, সেই প্রভাবটাকে কালাম সাহেব যে জায়গায় পৌঁছন, সেই জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেছিল। এই টেক্সটটা আমরা একবারে পড়ব। আজকে আমাদের এই টেক্সটটা পড়বার পরে হয়তো আরেকটি ভিডিওতে আমরা সম্ভাব্য প্রশ্ন বলতে এই চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসে, সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আরেকটি ভিডিওতে আলোচনা করব। কিন্তু আজকে আমরা যেটা পড়ব সেটা টেক্সটিতে এগোবার আগে যে কয়েকটি কথা না বললেই নয়, সে কয়েকটি কথাই বললাম আমি। এবার আমরা এই চ্যাপ্টারটা পড়ব
তোমরা যারা এই ভিডিওটা দেখছো, আমি চাইবো যে তোমাদের এই ভিডিওটা ফলো করবার সময় তোমাদের সামনে তোমাদের টেক্সট বইটা উন্মুক্ত থাক, খোলা থাক, তোমাদের চোখ টেক্সটটাকে ফলো করুক। কারণ এখনও তোমাদের অধিকাংশই ইংরেজি শুনে ইংরেজিকে ফলো করবার মতন বুৎপত্তি অর্জন করনি। এটা দীর্ঘদিনের শিক্ষকতা থেকে এটুক অন্ততপক্ষে হলফ করে বলতে পারি। সুতরাং সামনে টেক্সট খোলা থাকবে, টেক্সট ফলো করবে, চোখ থাকবে টেক্সটের দিকে এবং কান থাকবে আমি যা বলছি তার দিকে। এতে তোমাদের সুবিধা হবে এবং এটা তোমাদের কাছ থেকে আশা করছি যে তোমরা প্রত্যেকেই চোখের সামনে টেক্সটটিকে খোলা রাখবে। অটোবায়োগ্রাফি কি হয়? ফার্স্ট পারসন ন্যারেটিভ। ন্যারেটিভ হলো বয়ান, যে কোনো বিবরণ কিভাবে বর্ণিত হচ্ছে। যখন আমি আমার কথা আমার বিষয়ে আমার একটা বয়ান তৈরি হচ্ছে, তখন আমি আমার কথাই যখন বলছি, তখন আমার পুরো বয়ানের মধ্যে আমি এবং আমার চোখ দিয়ে দেখা বাকি দুনিয়াটা থাকবে। অর্থাৎ আমি 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 এই নিরিখেই টেক্সটটি এগোবে। যেহেতু আমিই লিখছি, আমার কথাই লিখছি, আমার চোখ দিয়েই আমি যা দেখছি আমি সেই লিখছি, সেই কথাগুলোকে লিখছি, সেই কথাগুলোর মূল্যায়ন করছি, সেই কথাগুলোকে চ্যালেঞ্জ করছি, সব কিছুই করছি আমি যেহেতু। সুতরাং অটোবায়োগ্রাফি চেনার একটা বড় সুবিধে যে লেখাটি আই সেন্ট্রিক কিনা, আই বলতে আমি সেন্ট্রিক কিনা। প্রথম পংক্তি, I was born into a middle class Tamil family in the inland town of Rameshwaram in the erstwhile middle Madras state. ভূতপূর্ব মাদ্রাজ স্টেটের রামেশ্বরম শহরে আমার একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্ম। My father, Jainul Abidin, had neither much formal education nor much wealth. আমার বাবা জয়নুল আবেদিন তার প্রাতিষ্ঠানিক পড়াশুনো খুব যে বেশি ছিল তা নয়, সহায় সম্পত্তি বা বিষয় আশায় না, সেটাও খুব বেশি ছিল না। প্রাতিষ্ঠানিক পড়াশুনো না থাকা সত্ত্বেও, ডিসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস, এই প্রতিকূলতাগুলো থাকা সত্ত্বেও, হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। তার স্বভাবের মধ্যেই এক অদ্ভুত মহানুভবতা ছিল। কিন্তু তার চাইতেও বড় কথা এই উইজডম শব্দের ব্যবহার। উইজডম শব্দটির সঠিক বাংলা বুদ্ধি ঠিক নয়, ইন্টেলিজেন্স নয়, ক্লেভার ঠিক তাও নয়। উইজডম বলতে আমরা বরং বোধ কথাটাকে ব্যবহার করতে পারি। বোধ কি? তোমার যে বুদ্ধি রয়েছে, যে বুদ্ধি শান দেওয়া হচ্ছে, তুমি যা চারপাশে দেখছো, তোমার সামগ্রিক অভিজ্ঞতা, এই সব কিছু যদি এক কড়াই দুধ হয়, এই দুধকে জাল দিতে দিতে জাল দিতে দিতে জাল দিতে দিতে যখন এক বাটি ক্ষীরে পরিণত হয়, সেটি হয় বোধ। আমি একটা ছোট্ট তুলনা ক্রস রেফার করতেই পারি। আমি পরমহংসদেব রামকৃষ্ণদেব পরমহংস ঠাকুর তার বোধে উত্তরণের একটি কথার কথা বলছি। 4টে শব্দ, যত মত তত পথ। একটি শব্দ আমাদের অচেনা নয়, কিন্তু ভাবো এই 4টে শব্দ ব্যবহার করে তিনি কি বিরাট একটা স্পেকট্রাম অফ থিঙ্কিং সেখানে পৌঁছতে পারলেন। এটাই হলো বোধ, এটাই হলো উইজডম, যেটা কিনা কালাম সাহেবের বাবা জয়নুল আবেদিনের ইননেট অর্থাৎ সহজাত ছিল। এছাড়া মহানুভবতার কথা আগেই বলেছি।
হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, আশি আম্মা। আমার মা ছিলেন আশি আম্মা এবং আমার বাবার উপযুক্ত পরিপূরক ছিলেন তিনি। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে। আমার ঠিক সঠিকভাবে মনে পড়ে না শৈশবে প্রতিদিন আমার মা ঠিক কতজনের রান্না করতেন, কতজন আমার বাড়িতে খাওয়া দাওয়া করতেন। বাট আই এম কোয়াইট শিওর, কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স আর ate with us than all the members of our own family put together. আমার পরিবারের নির্দিষ্ট সংখ্যক সভ্য বা সদস্য যারা, তাদের চাইতে অনেক বেশি পরিমাণ অজানা অচেনা মানুষ আমার পরিবারে প্রতিদিন খাবার খেতেন, আমার মায়ের রান্না করা খাবার। সাধারণ সরল মধ্যবিত্ত খাবার, কিন্তু খেতেন অনেক অপরিচিত মুখ। অতিথি শব্দটাকে আমরা ভুলতে বসেছি, কারণ অতিথি ঠিক গেস্ট নয়, তিথি না মেনে আসেন যিনি তিনি অতিথি। আমাদের সব ক্ষেত্রেই শিডিউলড আতিথ্য আমরা দেখাতে পারি যাদের ক্ষেত্রে, তারা সবাই বলে কয়ে আসেন। বলে কয়ে আসেন না যিনি প্রকৃতপক্ষে তিনিই অতিথি, এবং আমাদের অতিথি সেবা নারায়ণের সেবার মতন করে তার একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে কালাম সাহেব তার বাড়িতে তার মাকে ঠিক সেই সেবাটা করতে দেখেছেন। কারা আসছেন, তারা এই পরিবারের কতটা ঘনিষ্ঠ, আদৌ ঘনিষ্ঠ কিনা তিনি খেয়াল করতেন না, তিনি হিসেব রাখতেন না। তার একটা সহজাত আন্দাজ ছিল যে আমার পারিবারিক সদস্য ছাড়াও মোটামুটি এতজন যে কোনো দিনই খাবার দাবার খেতে আমার বাড়িতে আসতে পারেন এবং তাদেরকে সেবা করাটা আমার ধর্ম। এটি কালাম সাহেব সেই শৈশব থেকে দেখে আসছেন। বলাই বাহুল্য যে এটা যে দেখছে তার মানুষের সাথে যে কোনো কিছু ভাগ করে নেবার স্বভাব সেই শৈশবেই সেই বীজের জল পড়ছে, সেই বীজ পরবর্তীকালে উদ্ভিদ হয়ে উঠবে। My parents were widely regarded as an ideal couple. আদর্শ দাম্পত্য জীবন, আদর্শ দম্পতি হিসেবে তাদের একটা খ্যাতি ছিল। My mother's lineage was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. এই কথাটা আলাদাভাবে মেনশন করবার একটা প্রয়োজনীয়তা আছে, এর একটি তাৎপর্য রয়েছে। সাধারণত ইন্ডিয়ান ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে পুরুষতান্ত্রিক সমাজ চিরকালই বিবাহ বন্ধনে তাদেরকেই দেখতে অভ্যস্ত যে ক্ষেত্রে স্ত্রী এবং স্বামী তাদের পারিবারিক পরিচয় হয় সমান মাপের অথবা তুলনামূলক গ্রহণযোগ্য সেই অপশানটাই যেখানে পুরুষটির বংশমর্যাদা নারীটির বংশমর্যাদার তুলনায় সামান্য হলেও উঁচু। এটা আমাদের সামাজিক দুর্বলতা বটে, কিন্তু এটা সত্যিও বটে। কিন্তু এক্ষেত্রে কালাম সাহেবের স্ত্রী আশি আম্মা তার পরিবার বাহাদুর খ্যাতি পেয়েছিলেন। এই খেতাব অবশ্যই ব্রিটিশদের দেওয়া, কিন্তু ব্রিটিশদের এই খেতাব তো নেহাতি অকারণে দেওয়া নয়। সুতরাং এই খেতাব পাওয়া পরিবারটির বংশমর্যাদা জয়নুল আবেদিনের চাইতে তুলনামূলকভাবে বেশি হওয়া সত্ত্বেও তাদের দাম্পত্য জীবনে কিন্তু কোনো কলহ আসেনি, এমনকি কখনো সেটা তুলনীয়ও হয়নি। কালাম সাহেব শুধুমাত্র এই লাইনটি মেনশন করেছেন, মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড and one of her forebears having been bestowed the title of Bahadur by the British. তার কারণ তিনি এই কথাটা
আমাদেরকে মনে করিয়ে দিতে চেয়েছেন যে দাম্পত্য জীবনে এই স্ট্যাটাসের, সামাজিক স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, ইকোনমিক স্ট্যাটাস, এগুলো ম্যাটার করে না যদি দুটো মানুষ দুজনকে ভালোবাসতে পারেন একান্ত এবং একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারেন ভালোবাসার মাধ্যমে। তাহলে শৈশবে তিনি তার বাবাকে এবং তার মাকে একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াতে দেখেছিলেন বলেই তিনি জানতেন যে তার সমাজে তাদেরকে আদর্শ দম্পতি হিসেবে পরিচিতি দেওয়া হয়। এটা একটা গর্বের বিষয়। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি একমাত্র সন্তান নই, বাবা মা সমস্ত স্নেহ ভালোবাসা আমি একাই পাইনি। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমার বাবা মায়ের একাধিক সন্তানের একজন আমিও। আর শর্ট বয়, ছোটোখাটো, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, একদম সাদামাটা চেহারার, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যেখানে আমার বাবা এবং মা দুজনেই ভারী সুন্দর, লম্বা, দীর্ঘদেহী এবং অবশ্যই খুব সুন্দর দেখতে ছিলেন। তাদের সন্তান হিসেবে নেহাতি সাদামাটা ছিল আমার অবয়ব, আমার বহিরাঙ্গ। We lived in our ancestral house which was built in the middle of the 19th century. ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় আমাদের এই পৈতৃক বাড়িটি, অ্যানসেস্ট্রাল হাউসটি তৈরি হয়েছিল এবং সেখানেই আমাদের বাস, অন্ততপক্ষে আমার শৈশব কৈশোর সেখানেই কেটেছে। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। খুব ইন্টারেস্টিং একটা শব্দের ব্যবহার, PUCCA, পাক্কা। আমরা পাকা কথাটা বলতে আমরা যে ভাষায় আমাদের ভার্নাকুলারে পাকা কথাটা যা বোঝায়, ইংরেজিতে তাই বোঝানো হয়েছে। শক্তপোক্ত নির্মাণ, নেহাত কাঁচা বাড়ি নয়, বলতে যা বোঝায় ঠিক পাক্কা, অর্থাৎ জেনুইন, অথেন্টিক, ট্রু। পাক্কা ইন্ডিয়ান অরিজিনের একটি শব্দ, সেটা এক্ষেত্রে ইংরেজিতে সেই শব্দটিকেই ব্যবহার করা হয়েছে তার প্রকৃত অর্থটাকে জ্ঞাপন করবার জন্য। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রেক। কংক্রিটের গল্প আসেনি, লাইমস্টোন, চুন এবং ইট। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিট, এই রাস্তাটার ধারে আমাদের এই পারিবারিক পূর্বপুরুষের নির্মাণ এই পাকা বাড়িটা ছিল। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। বাবার চরিত্রের একটি প্রধান বৈশিষ্ট্য এবং এই প্রথম উল্লেখ হলো, সেটি হলো যে তিনি সরল সাধারণ মানুষ তো ছিলেন, বাহুল্য বর্জিত একজন মানুষ ছিলেন, কিন্তু কড়া ছিলেন। হি ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। জীবনে যে যে বিলাস ব্যাসনগুলো খুব গুরুত্বপূর্ণ নয়, সেগুলোর পেছনে তিনি কখনো ধাওয়া করেননি। এই লাইনটি আজকের আমরা যারা এই সময়ে বাস করছি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ট্রেট, এই কারণেই যেখানে বহুজাতিক সংস্থাগুলো বিভিন্ন রকমভাবে বিজ্ঞাপনের মাধ্যমে আমার চারপাশে কৃত্রিম চাহিদা তৈরির লড়াইয়ে নেমে পড়েছে, যা প্রকৃতপক্ষেই আমার প্রয়োজন নেই। এমন কোনো একটি বস্তু, এমন কোনো একটি বিষয় আমাকে দেখাতে 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 আমাকে মনে করাতে বাধ্য করা হয় যে হ্যাঁ, এটা আমার বড় বেশি প্রয়োজন, এটা ছাড়া আমার যেন জীবন অসম্পূর্ণ। ঠিক এই রকমের একটা পরিস্থিতির সাথে
সেই পরিস্থিতিটাকে মিলিয়ে নেওয়াটা বরং এই লাইনের মাধ্যমে যায়, যেখানটায় তার বাবা খুব সরল সাধারণ জীবনযাপন করতেন। শুধু তাই নয়, তিনি কখনোই ইনএসেনশিয়াল কমফর্টস, যে কমফর্টের আমার আদৌ দরকার নেই, আমার ফ্যানে আমার গরম মিটলে আমার এসি লাগাবার কোনো দরকার নেই, এই কতটুক দরকার এবং কতটুক আমার দরকার নেই, এই বিভাজনটা তার বাবা যখন তার পরিবারের উপরে আরোপ করছেন, তখন সেই আরোপটা কিন্তু, আরোপ কথাটা আমি ব্যবহার করলাম বটে, কিন্তু সেটার এই জবরদস্তিটা কিন্তু একটা মানসিক গঠন, একটা মানসিকতার গঠন করে, যে মানসিকতাটা কালাম সাহেবের মধ্যে সারা জীবন প্রবাহিত হয়েছে। However, all necessities were provided for in terms of food, medicine, clothing. তিনি ইনএসেনশিয়াল কমফর্ট অ্যান্ড লাক্সারিজ, বিলাসিতা পছন্দ করেননি বটে, কিন্তু জীবনের চলার পথে, বেড়ে ওঠার পথে যে যে জিনিসপত্রগুলো এসেনশিয়াল, অবশ্যই প্রয়োজন, খাদ্য, ওষুধ, বস্ত্র, তাতে কখনো আমাদের কমতি পড়েনি। যখন প্রয়োজন হয়েছে তখন এসছে। কিন্তু বিনা প্রয়োজনে, যেখানে আমার দুখানা জামা বা দুখানা প্যান্ট রয়েছে, বা চারখানা জামা চারখানা প্যান্ট রয়েছে, তবুও আমার দুজোড়া জুতো রয়েছে, সেখানে আমার আরও 4 জোড়া জুতো দরকার, এই ধরনের আবদার না তিনি পছন্দ করতেন, না তিনি তার সন্তানদেরকে সেই সুযোগ ব্যবহার করবার কোনো সুযোগ দিতেন। এটি খুব গুরুত্বপূর্ণ, এটি চরিত্র নির্মাণের ক্ষেত্রে এই প্যারেন্টিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। এই এতক্ষণ বলা বিভিন্ন কথার সার কথা বোধহয় এই লাইনটাই বললেন, যে আমার জীবনে লাক্সারি বা বিলাসিতা ছিল না, কিন্তু সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো আমার জীবনে ঠিকঠাক এসছে। বরং আমি বলবো যে অসংখ্য আমার বয়সী অন্যান্য ছেলেমেয়েদের চাইতে আমি নিজেকে প্রিভিলেজড মনে করি। আমার জীবনে, আমার শৈশবে, আমার কৈশোরে, যেটা আমার ফর্মেটিভ ইয়ার্স, যে সময়টাতে আমি হয়ে উঠছি, সেই সময়টাতে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে সিকিউর চাইল্ডহুড। আমার শৈশবে এই নিরাপত্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা মেটেরিয়ালি, জাগতিকভাবে, অ্যান্ড ইমোশনালি। কখনোই আমার একা মনে হয়নি, এমন মনে হয়নি যে আমার মধ্যে এমন অনেক কথা জমে রয়েছে, যে কথা বলবার বা যে কথা ভাগ করে নেবার না আছে কোনো সঙ্গী, না আছে কোনো বন্ধু, না আছে কোনো গার্ডিয়ান। কার কাছে যাব? আমার মধ্যে যে ক্রাইসিস তৈরি হচ্ছে, সেই ক্রাইসিস শেয়ার করব কার সাথে? না, তিনি এই অভাবগ্রস্ততায় কখনো ভোগেননি, এবং ভোগেননি বলেই তিনি এত জোর গলায় বলতে পেরেছেন যে বাকি অনেকের চাইতে বা অধিকাংশের চাইতেই আমার পারিবারিক জীবন অনেক বেশি সিকিওর, ইমোশনালি অ্যান্ড মেটেরিয়ালি তৈরি হয়েছে, এবং এটাই আমি হয়ে ওঠার বুনিয়াদ, এটাই হলো আমার স্ট্রং রুট। দৈনন্দিন জীবনের কথা আসছে এবার, ছোটোখাটো। I normally ate with my mother sitting on the floor of the kitchen. দৃশ্যটি ভাবার চেষ্টা করো। মায়ের সাথে খাচ্ছি, ডাইনিং টেবিলের আগমন ঘটেনি সংসারে, মাটিতে বাবু হয়ে বসে মা বেড়ে দিচ্ছেন কলা পাতার থালায়। She would place a banana leaf before me on which she then ladled rice and aromatic sambar. ভাত এবং সুগন্ধি সাম্বার তিনি নিজে হাতে পরিবেশন করছেন সেই কলা পাতায়। তার সাথে থাকছে হোমমেড পিকল, একদম বাড়িতে তৈরি আচার, বিভিন্ন ফ্লেভারের, অ্যান্ড a dollop of fresh coconut চাটনি, নারকেলের চাটনি। নারকেল দক্ষিণ ভারতের সাস্টেনেন্স,
নারকেল গাছটি এমনিতেই তোমরা জানো যে নারকেল গাছ তার প্রায় কোনো অংশই ফেলা যায় না, কোনো অংশই ফালতু নয়। খুব কম গাছই আছে যার প্রতিটি অংশই কোনো না কোনো মানুষের কাজে লাগে এবং খুব জরুরিভাবে কাজে লাগে। নারকেল গাছ তেমনি। দক্ষিণ ভারতে যারা গেছো, দক্ষিণ ভারতে যারা ঘুরতে গেছো, পজ করছে, তারা সাউথ ইন্ডিয়ান ল্যান্ডস্কেপে নারকেল গাছের আধিক্য দেখে থাকবে। সুতরাং তাদের জীবনে নারকেল গাছ, নারকেলের প্রোডাক্ট বিভিন্ন রকমভাবে তাদের জীবনে যে অঙ্গাঙ্গী হয়ে থাকবে এ নিয়ে কোনো বিস্ময় প্রকাশ করবার কোনো জায়গাই নেই। খাবারের আইটেম 2-3টে, ভাত, অ্যারোমেটিক সাম্বার, ডাল, বাড়িতে তৈরি আচার এবং কোকোনাট চাটনি, নারকেলের চাটনি। কিন্তু এটাই বড় তৃপ্তি ভরে, কলা পাতায় বেড়ে দেওয়ার পরে বড় তৃপ্তি ভরে আমরা খেয়ে বড় হয়েছি এবং আমাদের কখনো মনে হয়নি যে কেন আমি অমুক খাবার তমুক খাবার, এটা সেটা বিভিন্ন রকমের রকমারি বিলাসী খাবার দাবার কেন পাই না। আমরা এতে খুশি হতে জেনেছি। এই অল্পতে খুশি হতে জানাটাও একটা বড় রকমের জানা, এটা একটা শিক্ষা। আমি কোন পরিবেশে বড় হয়েছি, এটা আমার পারিবারিক পরিবেশ। এবার আমি আমার বাড়ির বাইরে বেরোই। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। রামেশ্বরমের যে শিবের মন্দির, রামেশ্বরমকে সারা ভারতে এত বিখ্যাত করেছেন, ওয়াজ অ্যাবাউট 10 minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। আমরা যে অঞ্চলটাতে থাকতাম সে অঞ্চলে ইসলাম ধর্মাবলম্বী মুসলিমদের আধিক্য অনেক বেশি ছিল, একথা সত্যি। কিন্তু there were quite a lot of Hindu families too living amicably with their Muslim neighbors. আমাদের পাড়ায় যে হিন্দু ধর্মাবলম্বী লোকজন, মানুষজন, পরিবার থাকতেন না তা নয়, বেশ কয়েকটি পরিবার, বেশ কিছু পরিবার আমাদের মধ্যেই থাকতেন এবং আমাদের কখনো আলাদাভাবে তাদেরকে পৃথক কিছু বলে মনে হয়নি। আমাদের মধ্যে হারমোনি ছিল। আমরা সম্পৃক্ত হয়ে বেঁচেছি, আমরা সম্পৃক্ত হয়ে বড় হয়ে উঠেছি। আজকের এই দেশে যখন ধর্মান্ধতা একটা বড় রকমের সমস্যায় পরিণত হয়েছে, তখন এই সব দিনগুলোতে ফিরে যেতে বড় ইচ্ছে করে। কারণ কনস্টিটিউশনের জোরে নয়, শুধু মানবিক কারণে একটি মুসলমান পরিবার তার পাশের একজন হিন্দু পরিবারের সাথে মিলেমিশে থেকেছে। শুধু তাই নয়, তাদের মনে কোনো প্রশ্ন আসেনি যে কেন আছি বা এই থাকার মধ্যে কি কোনো মহানুভবতা রয়েছে। না, দেখনদারি কিছু ছিল না, তারা এমনিই থাকতেন একসাথে মিলেমিশে। এটা আমাদের ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। সেই চরিত্রের একটা ঝলক আমরা কালাম সাহেবের রামেশ্বরমের মতন হিন্দু অধ্যুষিত একটা অঞ্চলে, যেখানে তিনি বড় হয়েছেন, আমরা যাদেরকে মাইনরিটি বলে আসি, সেই ইসলাম ধর্মাবলম্বী মুসলিম পরিবারের সন্তান হয়েও তার একটাবারও তার নিজেকে কখনো ইনসিকিওর মনে হয়নি। তিনি কখনোই মনে করেননি তার প্রতি, তার ধর্মের পরিচয়ে, তার ধর্মের নিরিখে তার প্রতি কোনো রকমের অন্যায় করা হচ্ছে বা তিনি কোনো অন্যায়ের ফল ভোগ করছেন। এটা খুব গুরুত্বপূর্ণ এই কথাটা। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের পাড়ার যে ছোট্ট পুরনো মসজিদটি ছিল, সেখানে আমার বাবা প্রতিদিন সান্ধ্যকালীন নামাজ বা প্রার্থনার জন্যে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. আরবি ভাষায়
উচ্চারিত হতো সেই নামাজ। আমার কোনো ধারণা ছিল না আমি কি বলছি, যা বলতাম তার ধ্বনি, তার অর্থ আমার পৌঁছতো বটে আমার মস্তিষ্কে, তার কোনো রকমের নির্দিষ্ট অর্থ তৈরি হতো না বটে, কিন্তু I was totally convinced that they reached God. প্রার্থনা যার কাছে পৌঁছবার, সেই খোদা তাআলা তার কাছে নিশ্চয়ই পৌঁছতো। When my father came out of the mosque after the prayers, খুব ইন্টারেস্টিং একটা জায়গা, সান্ধ্য নামাজের পরে আমার বাবা যখন মসজিদ থেকে ফিরে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন উড বি সিটিং আউটসাইড। বিভিন্ন ধর্মাবলম্বী বেশ কিছু মানুষ তারা বাইরে বাবার জন্য অপেক্ষা করতেন। তাদের মধ্যে many of them offered bowls of water to my father, who would dip his fingertip in them and say a prayer. এক বাটি জল নিয়ে বাবার সামনে ধরতেন, বাবা তার আঙুল সেই জলে ডুবিয়ে মন্ত্রোচ্চারণ করতেন তার নিজের ভাষায়। আসলে এই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে তিনি শুভাকাঙ্ক্ষা জানাতেন। This water was then carried home for invalids. আপাত দৃষ্টিতে এই বিষয়টার মধ্যে একটা কুসংস্কার রয়েছে বলে মনে হতে পারে, কিন্তু দেখো, the water was then carried home for invalids, and I also remember people visiting our home to offer thanks after being cured. সেই সমস্ত বাড়িতে যে বাড়িতে বিকলাঙ্গ পঙ্গু সদস্যরা আছে তাদের জন্যে বাবার আঙুল ডোবানো মন্ত্রপুত জল নিয়ে যাওয়া হতো, এবং তারা সেরে গেলে সেই সব পরিবার আমার বাড়িতে এসে আমার বাবাকে ধন্যবাদ জ্ঞাপন করতেন। বিষয়টার মধ্যে হয়তো কাকতালীয়, বিজ্ঞানের দিক থেকে বিজ্ঞান ভিত্তিক। মাথায় রাখতে হবে আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী পড়ছি, যার সারাটা জীবন কেটেছে বিজ্ঞানের ক্ষেত্রে। তিনি যখন এই ঘটনাটা এত সাদামাটাভাবে বর্ণনা করছেন, তিনি কটাক্ষ করছেন না, তিনি একবারও বলছেন না যে এই ধরনের অদ্ভুত অন্ধ কুসংস্কারের মধ্যে আমাকে বড় হতে হয়েছে। তিনি এর মধ্যে থেকে খুঁজে পাচ্ছেন কোন জিনিসটি যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, তার বাবার শুভ কামনা। সান্ধ্য নামাজ, তারপর বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তার সামনে আসছেন তার কাছ থেকে আন্তরিক শুভকামনাটা পাওয়ার জন্য। তারা সেটাকে তারা ওষুধ হিসেবে মানতে পারেন, সেই ওষুধ নিজের মতন করে কাজ করতে পারে, বা সেই ওষুধ নয় এমনি সেরে যেতে পারে রোগ, কিন্তু বাবার আন্তরিক শুভকামনা জানানোতে একটুও যে খামতি থাকতো না, এটি এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইলাইট। তারা যখন এসে বাবাকে ধন্যবাদ জ্ঞাপন করতেন, ফাদার অলওয়েজ স্মাইলড, কারণ তার বাবা জানতেন যে সে মন্ত্রপুত জলে তো সত্যিকারের কোনো ঔষধি গুণ নেই, সত্যিকারের সেরে যাবার কিছু নেই। যদি সেরে গিয়ে থাকে তাহলে সেটা আন্তরিক শুভাকাঙ্ক্ষা এবং ওই শুভকামনা জ্ঞাপনের মধ্যে দিয়ে হয়তো সেরে উঠেছেন। তিনি তাই বলতেন মৃদু হেসে, স্মিত হেসে, asked them to thank Allah the merciful, কৃপাময় সর্বকৃপাময় আল্লাহ। ধন্যবাদ যদি দিতে হয় তাকে দাও, আমাকে কেন? আমি তো তারই হয়ে তোমাদের জন্য শুভকামনা জানিয়েছি, শুধু তাই মাত্র। তিনি কখনোই নিজেকে প্রচার করতেন না। তিনি নিজের বিষয় এতটাই বিনয়ী এবং তার আচার আচরণ এতটাই বিনীত ছিল যে সেটাও কালাম সাহেবের চরিত্র গঠনের একটি বিরাট দিক হিসেবে আমরা পরবর্তীকালে কালাম সাহেবের আচার আচরণের মধ্যে সেই প্রতিফলন খুঁজে পাব। নিজেরে যেন না করি প্রচার। আমার প্রচার করবার কি আছে? যদি আমার গুণ থাকে, সুগুণ নিজে থেকে প্রকাশ পাবে। ফুলের যদি গন্ধ থাকে, সে সৌরভ, সেই গন্ধ নিজে থেকে সে বিতরণ করবে। তার তো ব্যানার লাগিয়ে
অ্যাড দেবার কোনো দরকার নেই। জয়নুল আবেদিন কখনো তা করতেন না, মৃদু হেসে শুধু ধন্যবাদ জানাতেন সর্বকৃপাময় ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে। এরপরের অংশটা আরও ইন্টারেস্টিং। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী রামেশ্বরমের প্রধান পুরোহিত, রামেশ্বরম শিব টেম্পলের। তিনি ছিলেন আমার বাবা, তার বাবার ঘনিষ্ঠতম বন্ধু। One of the most vivid memories of my early childhood is of two men, each in traditional attire, discussing spiritual matters. দুটি মানুষ, একজন মসজিদে নামাজ পড়েন, প্রচুর মানুষ তার কাছে আসে সেবা যত্নের জন্য, তিনি তাদের তুষ্ট করেন তার নিজের মতন করে। আর একজন শিব মন্দিরের, রামেশ্বরমের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিব মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু, তাদের নিজস্ব পোশাক, হিন্দু অ্যাটায়ার, মুসলিম অ্যাটায়ার, পোশাকে কোনো রকমের কোনো আলাদাভাবে মিলে যাওয়া নেই। তেমনি তাদের নিজস্ব আইডেন্টিটি তাদের পোশাকের মাধ্যমে, তাদের ধর্মীয় আইডেন্টিটি তাদের পোশাকের মাধ্যমে অত্যন্ত স্পষ্টভাবে বিরাজমান। অথচ এই দুটো মানুষ পাশাপাশি বসে ঘন্টার পর ঘন্টা ধরে ঐশ্বরিক ভাবনা, আধ্যাত্মিকতা এই নিয়ে আলাপ আলোচনা করছেন, এবং তাদের বন্ধুত্বে কেউ কটাক্ষ করছে না চারপাশে। এই দৃশ্যটি আজকের ভারতবর্ষে কোথায় কতটুকু দেখতে পাওয়া যায়, বা আদৌ দেখতে পাওয়া যায় কি না, তোমরা একটু আন্দাজ করে দেখতে পারো। এই পরিবেশের মধ্যে বড় হওয়া একটি মানুষের মনের প্রসারতা যে আমাদের সাধারণ মানুষের চাইতে অনেক বেশি হবে, এতে তখন আর অবাক হবার কিছু থাকে না। When I was old enough to ask questions, আমার যখন খানিকটা বয়স হয়েছে, আমি প্রশ্ন করতে শিখেছি, আমার মনে বিভিন্ন রকমের প্রশ্ন আসছে, তখন আমার বাবাকে একবার প্রশ্ন করে জানতে চেয়েছিলাম, দ্য রেলেভেন্স অফ প্রেয়ার, প্রার্থনা, এই প্রার্থনার প্রাসঙ্গিকতা কী বাবা? আমার বাবা বলেছিলেন, মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। প্রেয়ার বা প্রার্থনাতে কোনো রহস্যজনক, না বুঝতে পারার মতন কোনো গুহ্য বিষয় নেই। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট, ভাবের আদান প্রদান, ওয়াননেস, মার্জিং উইথ অ্যান ইউনিফাইড হোল, এই বিষয়টাকে সম্ভব করে তোলে। প্রতিটি মানুষ আলাদা মানুষ, প্রত্যেকেই ইউনিক, কিন্তু এই প্রত্যেকটি ইউনিক মানুষ, প্রত্যেকটি আলাদা মানুষ একসাথে যখন কোনো একটি নির্দিষ্ট বিষয়ে প্রার্থনা করছেন, তখন প্রকৃতপক্ষে every human being is a specific element within the whole of the manifest divine being. He and in the stage he has reached good or bad. আচ্ছা, একটা লাইন আমরা স্কিপ করেছি। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos. এটা খুব গুরুত্বপূর্ণ কথা। প্রার্থনা কি করে? প্রার্থনা তোমাদের কম্বাইন করে, অসংখ্য একককে এক করে। মহাজাগতিক বস্তুসমূহের যে শৃঙ্খলাপূর্ণ অবস্থান বা কসমস, সেই ব্রহ্মাণ্ডের সাথে তোমাকে অংশীভূত করে নেয়। প্রার্থনার যদি কোনো ক্ষমতা থাকে, তাহলে এই যৌথ আবেদন, যৌথ নিবেদন, তার একটা অসম্ভব জোর রয়েছে। When you pray, you transcend your body, তুমি তোমার শরীরের বাইরে বেরিয়ে এসো, and become a part of the cosmos,
এই মহাবিশ্বের মহাব্রহ্মাণ্ডের অংশ যখন তুমি হয়ে ওঠো, সেই সময়ে there is no division of wealth, age, caste or creed. এবং যখন তুমি ব্রহ্মাণ্ডের অংশীভূত হয়ে ওঠো, তখন সামাজিক, অর্থনৈতিক, বয়স, জাতপাত, ক্ল্যান, ধর্মীয় কোনো সম্প্রদায়, কোনো কিছুই আর তোমাকে আলাদা রাখে না। তুমি তখন ব্রহ্মাণ্ডের সাথে একীভূত হয়ে যাও। এই বিষয়টা ঠিক তোমাদের বয়সে অনুভব করবার তোমরা সবাই সফল হবে কি না জানি না, আমি চেষ্টা করছি আমার মতন করে বোঝাবার। কিন্তু এই সিগনিফিকেন্স অফ প্রেয়ারের থেকে এই অংশটা এই স্ট্রং রুটস চ্যাপ্টারের সবচাইতে জটিল অংশ, কারণ এই অংশটাতে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেটা সবটাই আধ্যাত্মিক, এবং আধ্যাত্মিক যে কোনো বিষয়ই বিমূর্ত, যা দেখতে পাওয়া যায় না, যা ছোঁয়া যায় না, যা একমাত্র অনুভব করতে পারা যায়। এই ব্রহ্মাণ্ডের সাথে একীভূত অনুভূতি তোমাদের হয়তো অনেকের অন্যান্য অনেক ক্ষেত্রে হয়েছে, তোমরা নিজেরা খেয়াল করোনি। একটা সামগ্রিক একটা ইউফোরিয়া হয়েছে যখন নিজের দেশের কোনো দল কোনো টুর্নামেন্ট জিতেছে, সেটা একটা অনুভূতি। খেয়াল করে দেখো, সেই অনুভূতিটা এতটাই তীব্র যে তুমি যে পাশের জনকে জড়িয়ে ধরছো আনন্দে, সেই পাশের জন কে, তার সামাজিক স্থানাঙ্ক কী, সে কোন অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তার ধর্ম কী, তার জাতপাত কী, এগুলো না ভেবে তোমার আনন্দে, তার আনন্দে তোমরা দুজন দুজনকে জড়িয়ে ধরছো। প্রেয়ার যখন তুমি যৌথ নিবেদন করছো, ঠিক এই কাজটা করে, কমিউনিয়ন হয়। এই কমিউনিয়নটা প্রেয়ারের প্রধান বৈশিষ্ট্য, মার্জ করতে শেখায়। তুমি নিজের যা দিয়ে নিজেকে ডিফাইন করছো, নিজেকে সংজ্ঞায়িত করছো, তার বিয়ন্ডে, তার বাইরে, তার অনেক বাইরে চলে গিয়ে তুমি মুক্ত একটি আত্মা, একটি সত্তা হিসেবে আরেকটি সত্তার সাথে মিলিত হচ্ছ, যারা সবাই মিলে ব্রহ্মাণ্ডের একটি অংশ। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমি যেটি অনেক কথা বলে একটি জিনিস বোঝাবার চেষ্টা করছি, কালাম সাহেবের বাবার এই ক্ষমতা ছিল একদম চলিত তামিল ভাষায় অত্যন্ত জটিল আধ্যাত্মিক বা ঐশ্বরিক বিষয় বা তর্ক, এগুলোকে খুব সহজে যাদেরকে বলছেন, যাদেরকে বোঝাতে চাইছেন, তাদের ভাষায়, তাদের উচ্চতায় নেমে এসে তাদেরকে বোঝাবার মতন এই ক্ষমতা ছিল তার। He once told me, খুব মনোযোগ দিয়ে শোনো, in his own time, in his own place, in what he really is and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine. তার নিজের সময়, স্থান, কাল, পাত্র, যে তিনটে ইউনিটি রয়েছে, তোমরা তিনটে অ্যাক্সিস ভেবে যদি নাও, তার নিজের একটি সময়, একটি নির্দিষ্ট স্থান, একটি নির্দিষ্ট কালের স্থানাঙ্কে একটি মানুষ যা, এবং যা থেকে তিনি যেখানে পৌঁছেছেন, ভালো হতে পারে, তত ভালো নাও হতে পারে, এমনকি খারাপও হতে পারে, তবু প্রতিটি মানুষ, প্রতিটি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। এই যে ঐশ্বরিক, মহা ঐশ্বরিক যে শক্তি, সেটি কমপ্লিট হবে না ওই একটি সত্তার অভাবে। প্রত্যেকটি সত্তা, সে ভালো হোক বা খারাপ হোক, সে এই সামগ্রিক সত্তার একটি অংশ বলে যে কোনো একজনের অভাবও পুরো মালাটিকে কমপ্লিট হতে দেয় না। সুতরাং প্রত্যেকের জীবনের বেঁচে থাকবার এবং কাজ করে চলবার
একটি তাৎপর্য রয়েছে। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস? জীবনে যখন সমস্যা আসছে, যখন সাফারিং, কষ্ট আসছে, প্রবলভাবে যন্ত্রণা আসছে, তখন শুধু শুধু ভয় পাবো কেন? আমি যদি তোমাকে বলি, তাহলে তোমাকে বলছি যে তুমি ভয় পাবে কেন? শুধুমাত্র তুমি একটা বেকায়দায় পড়েছো বলেই না। When trouble comes, যে কোনো ট্রাবল, when troubles come, try to understand the relevance of your sufferings. তুমি কেন সাফার করছো, কেন কষ্টটা পাচ্ছ, তার একটা প্রাসঙ্গিকতা আছে। সেটিকে যদি বোঝবার চেষ্টা করো, তাহলে এই সিদ্ধান্তে তুমি এসে পৌঁছবে যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, আত্মবিক্ষা, নিজের ভেতরে তাকিয়ে দেখবার এই সুযোগ, এই সুযোগ কিন্তু একমাত্র অ্যাডভার্সিটি তোমার জীবনে তৈরি করে দেয়। ভেবে দেখো যে তোমার জীবন যদি একই রকমের, তোমার প্রিয় পছন্দের ঘটনাগুলো একের পর এক ঘটে যেত, প্রথম 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন একই ঘটনা, একই ভালো লাগার ঘটনাগুলো ঘটতে ঘটতে সেই ভালো লাগার ঘটনাগুলোই হয়ে উঠত তোমার কাছে একঘেয়ে। তোমার জীবনে আর কিছু পাবার নেই, তার কারণ তোমার জীবনে আর কিছু চাইবারই নেই। যা যা পাচ্ছ তাতে তুমি সন্তুষ্ট, এবং তুমি নতুন করে কিছু চাইতেই পারো না। এই জীবনে যখন একটি চ্যালেঞ্জ বা ক্রাইসিস আসছে, আমরা একটা পুরনো প্রবাদ জানি যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আমার যখন প্রয়োজন হচ্ছে, একমাত্র তখনই আমি আবিষ্কার করবার এই স্পৃহাটা অনুভব করছি। পৃথিবীতে যত আবিষ্কার ঘটেছে, সমস্ত আবিষ্কারই একটি প্রয়োজন বোধ থেকে। আমার কিছু একটা নেই, আমার একটি কিছু চাই। এই না থাকা থেকে পূর্ণতার এই চাহিদা, এই যাওয়াটা, এই চলন বা এই গমনটা আবিষ্কারের মূল শক্তি। তাহলে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, নিজের ভেতরে তাকিয়ে খোঁজার সেই সুযোগ করে দিচ্ছে অ্যাডভার্সিটি বা সেলফ ডিসকভারি, সাফারিং, যন্ত্রণা। শুধুমাত্র আবিষ্কার নয়, সারা পৃথিবীতে যত শিল্প, সাহিত্য, সিনেমা, গান, যত রকমের কিছু তৈরি হয়েছে, সব কিছুই তৈরি হয়েছে অপ্রাপ্তিবোধ থেকে। যে মানুষ পরিপূর্ণ, তার পক্ষে আর সৃষ্টি সম্ভব নয়। যে মানুষ অসমাপ্ত, সে নিজেকে পূর্ণ করবে বলেই তৈরি করছে নতুন কিছু, আবিষ্কার করছে নতুন কিছু। শিল্পের ক্ষেত্রে তাই, সাহিত্যের ক্ষেত্রে তাই, সঙ্গীতের ক্ষেত্রে তাই, সমস্ত রকম, বিজ্ঞানের ক্ষেত্রে তাই। নেই থেকে থাকতে হবে, পেতে হবে, এই যাত্রাটাই হলো বিবর্তন। এই কথা শুনে আমি যখন আমার বাবাকে বললাম যে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, ওই হাতে তাদের বাটি ধরা জলের মধ্যে আঙুল চুবিয়ে সেই জলটা তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চাইতে তুমি আমাকে যে কথাগুলো বললে, এই কথাগুলো তাদেরকে কেন বলো না? কিশোর মনে এই প্রশ্ন আসা খুব স্বাভাবিক। যে তুমি যদি জানো যে ঠিক কীভাবে অ্যাডভার্সিটিকে ফেস করতে হয়, ইন্ট্রোস্পেক্ট বা আত্মবীক্ষণ করতে হয়, আত্মজিজ্ঞাসা করতে হয় এবং তার থেকে উত্তর খুঁজে বার করতে হয়, তাহলে তুমি সেগুলো তোমার কাছে যারা পরামর্শ নিতে আসে, যারা সাহায্যকামী, তাদের সাথে ভাগ করে নাও না কেন? এই প্রশ্ন করাতে আমার বাবা, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ।
আমার কাঁধে হাত রেখে তার তীক্ষ্ণ দৃষ্টিতে আমার চোখের দিকে বেশ খানিকক্ষণ চেয়ে রইলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। বেশ খানিকক্ষণ সময় জুড়ে তিনি কিচ্ছু বললেন না। আমার প্রশ্নের প্রতিক্রিয়া হিসেবে বা প্রশ্নের উত্তর হিসেবে শুধুমাত্র আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন, হয়তো জরিপ করছিলেন। হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড দিস ওয়ার্ডস। এবার তিনি যা বলতে চলেছেন সেটি বুঝবার মতন, সেটাকে বুঝে নেবার মতন বা হৃদয়ঙ্গম করবার, শুধুই মাত্র শোনা নয়, আমরা যা শুনছি ডাইজেশনের পরে অ্যাসিমিলেট করতে পারবো কি না সেটা একবার তিনি আমার চোখের ভেতর দিয়ে আমার মন এবং মননের অত্যন্ত গভীরে পৌঁছে তিনি যেন যাচাই করে নিতে চাইলেন যে আমার সেই সামর্থ্যটি আছে কি নেই। যখন বুঝলেন যে হ্যাঁ আমাকে বলা যেতে পারে, his answer filled me with strange energy and enthusiasm when he answered in a low, deep voice, গলা নামিয়ে কিন্তু খুব গভীরভাবে তিনি আমাকে যা বললেন, কেন জানি না সেটা শোনার পর আমার চারপাশটা আলোকিত হয়ে উঠল। আমি খুব সাধারণ আব্দুল কালাম থেকে আলোকিত আব্দুল কালামে পরিণত হলাম। একটা অদ্ভুত রকমের শক্তি আমার মধ্যে প্রবেশ করলো, এক রকমের এনথুজিয়াজম, এক ধরনের শক্তি বলা ভালো, এক অদ্ভুত রকমের বিমূর্ত তাগিদ আমার মধ্যে অনুপ্রবেশ করলো। আমি বুঝতে পারলাম যে আমি আমার সমস্ত রকমের বোধ, যা এতদিন ধরে যেভাবে আমি বুঝেছি, এতদিন ধরে সমস্ত বিষয়কে যেভাবে যাচাই করেছি, যেভাবে ব্যাখ্যা করেছি, যেভাবে বুঝতে চেয়েছি, তার চাইতে এই ঠিক বাবার পরবর্তী কথাগুলো আমাকে যেন অনেকখানি বদলে দিল। আমি যেন এখন নতুন আলোকে সেই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি, সেই একই জিনিস, কিন্তু তার তাৎপর্য আমার কাছে আরও বহুবিধভাবে আসছে, একমাত্রিক নয়, বহুমাত্রিক হয়ে আসছে জীবন এবং জীবনের রহস্য। কি বললেন তিনি? Whenever human beings find themselves alone, as a natural reaction they start looking for company. এই কথার মধ্যে কোনো রকমের রহস্য নেই। আমরা প্রত্যেকে যখন একাবোধ করি আমরা চাই আমার একজন বন্ধু থাক। কিছু মানুষের মধ্যে আমরা গিয়ে মিশি, যাদের মধ্যে থাকলে আমি ভুলে থাকবো, আমি আমার সমস্যাটার কথাটা বারবার আমার মাথায় চাগার দিয়ে উঠবে না, আমাকে বিব্রত করবে না। কিংবা এটার এই অর্থও হতে পারে আমি এমন একটা কোম্পানি খুঁজছি যেখানে গিয়ে আমি আমার সমস্যাটা শেয়ার করতে পারবো, সে হয়তো আমাকে কোনো পরামর্শ দিতে পারবে। Whenever they are in trouble, they look for someone to help them. যদি সমস্যা হয় তাহলে তারা খোঁজে এমন একজন মানুষ, যে মানুষ তাকে তার সমস্যার থেকে একটা অন্য রকমের পথে, কোনো সহজভাবে সেই বিষয়টিকে বুঝিয়ে দেওয়া হোক, বা কোনো বিকল্প কোনো পথ হোক, সেটা বাতলে দিতে পারে। অর্থাৎ আমি যখন বিপদে পড়ছি তখন আমার ভীষণভাবে প্রয়োজন এমন কেউ যে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারে, বা আমাকে একটি বিকল্প পথ তার সন্ধান দিতে পারে, যাতে করে আমি সেই বিপদ অতিক্রম করতে পারি, কারণ সেটি আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। Whenever they reach an impasse, deadlock, অন্ধগতি, they look to someone to show them the way out. কাউকে আমার চাই যে আমার সামনের রাস্তাটাকে খুলে দেবে, কিংবা একটা বদ্ধ ঘরের জানলাটা খুলে দেবে, যে জানলা দিয়ে আমার মন উন্মুক্ত হবে বহির্বিশ্বে। Every recurrent anguish, ক্রোধ, longing,
প্রতীক্ষা, ডিজায়ার, লালসা, চাহিদা finds its own special helper, অনুরূপ সাহায্য করবার একজন ব্যক্তি বা একজন মানুষকে খুঁজে নেয়। এবার তুমি আমায় জিজ্ঞাসা করলে যে আমি আমার কাছে যারা আসেন তাদেরকে এই কথা বলি না কেন। আচ্ছা, তোমরা সবাই ভেবে দেখো যে প্রার্থনা বা ঠাকুর দেবতার কথা সারাদিনে তোমাদের যতবার না মনে আসে, পরীক্ষার আগে কারোর কপালে টিকা, কেউ 5 বার নমস্কার করছো, কেউ বাড়ি থেকে বেরোনোর আগে ঠাকুরের সামনে প্রণাম করে এসছো, সবারই কিন্তু কিছু চাই ঠাকুরের কাছে। দেবার কথা বা নিবেদন করবার কথার চাইতেও তোমাদের চাই, এই চাহিদাটা অনেক বেশি। আমরা তার কাছে চাই। বিপদগ্রস্ত আমরা নিজেদেরকে একা সামলাতে পারি না। মানুষ একা, এবং এই একাকিত্বের মধ্যে যে অসহায়তা রয়েছে, এই অসহায়তাটা মারাত্মক। এটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য, বিশেষ করে জীবনের সেই সমস্ত ক্ষেত্রে যেখানে এমপাসের কথা বলা হলো, এমপাস বা ডেডলক বা অন্ধগলির সম্মুখীন হই, তখন আমাদের ভীষণভাবে প্রয়োজন সেই মানুষটিকে বা তেমন কাউকে যে আমাদের সেখান থেকে সেই ইমিডিয়েট ক্রাইসিসের বাইরে নিয়ে যেতে পারবে বা আমাদের উত্তরণ ঘটাতে পারবে। প্রশ্ন হলো, আমার কাছে যারা আসেন তারাও আমার কাছে খুব সহজে একটা টোটকা বা ওষুধ আকাঙ্ক্ষা করেন, এমন কিছু একটা তাদের দেব যা তাদেরকে নিরাময়ে সাহায্য করবে। For the people who come to me in distress, অত্যন্ত অসহায়, অত্যন্ত কষ্টের মধ্যে যারা আমার কাছে ছুটে আসে, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. আমাদের মধ্যে যে দানবিক শক্তি যা আমাদেরকে সমস্ত রকমের ভুল, অন্যায় এবং বেঠিক কাজগুলো করতে প্ররোচনা যোগায়, সেই ডেমনিক ফোর্সকে তুষ্ট করবার জন্য আমি একজন মিডিয়েটারের কাজ করি, তাদের মাঝখানে দাঁড়িয়ে। কিভাবে? প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং নিবেদনের মাঝখানে। এখানে শুধুমাত্র আমার শুভকামনা থাকে, খুব আন্তরিক, কিন্তু সেটা শুভকামনার চাইতে বেশি কিছু নয়। কিন্তু তোমাকে আমি বলছি, কালাম সাহেবকে তার বাবা বললেন যে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এই পদ্ধতি কিন্তু সঠিক পদ্ধতি নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা অনুসরণ করাও উচিত নয়। কিন্তু তবু আমি করি। কেন করি? যেটি করা উচিত, one must understand the difference between a fear-ridden vision of destiny. Fear-ridden, ভয় পাওয়া ভবিষ্যৎ। তুমি যদি এই কাজটি করো, তুমি যদি এই ভুল কাজটি করো, তাহলে তোমার এই রকমের শাস্তি হবে পরজন্মে। মৃত্যুর পরে তুমি এই এই কাজ করতে পারো, তুমি এই এই শাস্তি পেতে পারো। এই শাস্তির ভয়ে যে বিপথে যাচ্ছে না, মরণের ওপারে গিয়ে তার কি ঘটতে পারে এই ভিশনের কথা, ডেস্টিনির এই ভিশন, যাকে ভয়ে আতঙ্কগ্রস্ত করে আরও নিজের মধ্যে কুঁকড়ে দিচ্ছে, তার মানবিক গুণগুলো কিন্তু প্রসারিত হচ্ছে না। কিন্তু তারা কারা? যারা তার বাইরে, যাদের সাধ্য নেই সেটি করবার, তারা। ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, এর উল্টো দিকে আছে আর একটি ভিশন,
এই ভিশন প্রকৃতপক্ষে enables us to seek the enemy of fulfillment within ourselves. এই আত্মবীক্ষণ আমার মধ্যে ঠিক কোন শক্তি কাজ করছে, যে শক্তির প্রকোপে আমরা আমাদের শুভ সত্তার বিকাশ ঘটাতে পারছি না, তাকে চেনা, তাকে মার্ক করা, আইডেন্টিফাই করা এবং তার সাথে মোকাবিলা করা, এই কাজটি। আর আরেকটি হলো শুধুমাত্র শাস্তির ভয়ে কোনো একটি বিশেষ কাজ করছি না। এই দুই অ্যাপ্রোচ অফ লাইফ সম্পূর্ণ আলাদা। প্রথম অ্যাপ্রোচটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের পক্ষে আত্মবীক্ষণের সেরিব্রাল ক্যাপাসিটি বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নেই। আমি তোমাকে এই কথাটা বলছি কারণ আমি মনে করি তোমার সেই ইন্টেলেকচুয়াল খামতিটা নেই, যা দিয়ে কিনা তোমার সেই ইন্টেলেকচুয়াল ক্যালিবারটা রয়েছে, যা দিয়ে তুমি এই বিষয়টা বুঝতে পারো। ফিয়ার রিডেন ডেস্টিনি নয়, তোমার নিজের মধ্যেই রয়েছে শুভ সত্তা এবং অশুভ সত্তা, এবং এই দুই সত্তার ক্রমাগত লড়াইয়ে তুমি আলটিমেটলি নিজেকে প্রকাশ করো। যখন তোমার মধ্যে অশুভ শক্তির জয় ঘটে তখন তুমি অন্যায় করো, যখন তোমার মধ্যে শুভ শক্তির জিত ঘটে তখন হয়তো তোমার আচরণে একটি পজিটিভ বা সদর্থক কোনো রকমের প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। তাহলে যে মানুষটি এই নিজের মধ্যে এই কালো অংশটিকে চিহ্নিত করতে পারে, সেই একমাত্র সেই কালো অংশের সাথে মোকাবিলা করতে পারে তার সমস্ত শুভবুদ্ধি দিয়ে। এটা তো বাকিরা পারে না, এটা সহজ নয় এবং এটা সাধারণের জন্য এই উপায় নয়। ঠিক সেই কারণে আমি তোমাকে যা বলছি আমি তা আমজনতাকে বলি না। যারা আমার কাছে যে সাধারণ সাদাসিধে যে সমস্ত মানুষ আমার কাছে আসেন, তারা সেই মুহূর্তেই সেই জিনিসটা চান। তাদের পক্ষে এই ফিলোসফাইজ করা সম্ভব নয়, তাদের এই দর্শন শক্তিটাই নেই যা দিয়ে তারা নিজেদের মধ্যে এই ডেমনিক ফোর্সের সাথে লড়াই চালাবেন এবং লড়াইয়ের মাধ্যমে জিতে ফিরবেন। এই অংশটা বলবার আগেই আমি বলেছি যে বাবা যা বললেন তা শোনার পরে কালাম সাহেবের হঠাৎই মনে হলো তিনি এ যাবৎকালে যে জীবনযাপন করেছেন তার কাছে বস্তুসমূহ বিভিন্ন বিষয় যেভাবে প্রতিভাত হয়েছে, এই কথা শোনার পরে আত্মবীক্ষণের এই অনুপ্রেরণা পাওয়ার পরে তার কাছে সারা দুনিয়া দর্শনটাই হঠাৎ করে বদলে গেল, বহুবিধ হয়ে গেল, স্পেকট্রাম তৈরি হলো প্রত্যেকটি বিষয়ের। অর্থাৎ যে কোনো একটা বিষয়কে শুধু সাদা বা কালোর নিরিখে না দেখে ইন মাল্টিপল শেডস অফ গ্রে দেখতে পাওয়াটা, এটা একটা বিশেষ রকমের ইন্টেলেকচুয়াল ক্যালিবার না থাকলে সম্ভব নয়। সেটিকে যদি আয়ত্ত করা যায় তাহলে প্রেয়ার অ্যান্ড অফারিংসের সাথে সাথে সেটা একজনের চারিত্রিক গঠনে অনেকটা সাহায্য করবে। শব্দ চুষি না, এই অংশটাই প্রকৃতপক্ষে যেখান থেকে শুরু হয়েছে, যে রেলেভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার প্রাসঙ্গিকতা থেকে শুরু করে এই ডেমনিক ফোর্সকে তুষ্ট করা বা ডেমনিক ফোর্সের সাথে মোকাবিলা করবার এই অংশটা, এটা স্ট্রং রুটস চ্যাপ্টারের সবচাইতে জটিল অংশ। আমি আমার মতন করে যতটা সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এটা ইন্টারেক্টিভ সেশন নয়, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি সেই প্রশ্নের জবাব দিতে পারছি না। তোমাদের বলবো যে তোমরা টেক্সটটাকে আবার পড়ো, যতক্ষণ না বুঝে উঠতে পারছো সেই সাথে আমার এই ভিডিওতে আমার বলা কথাগুলোকে মিলিয়ে আবার একটু যাচাই করে নিয়ে দেখার চেষ্টা করো। আমার ধারণা সেক্ষেত্রে তোমরা একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে। মোট কথা যেটা বলার সেটা হচ্ছে যে চিনতে হবে, নিজেকে চিনতে হবে,
নিজের মধ্যে অসংখ্য আমি আছি, আমার মধ্যে এই এক আমির মধ্যে অসংখ্য আমি আছি। এই অসংখ্য আমির মধ্যে যে আমি আমাকে এই ডিস্ট্রেসের মধ্যে ফেলেছে, এই মিজারির মধ্যে ফেলেছে, এই মেলাঙ্কলির মধ্যে ফেলেছে, আমি সাফার করছি যার জন্য, সেই আমিটাকে আমার সত্তা থেকে বার করে দিতে হবে, উৎপাটন করতে হবে। একদম আমূল উৎপাটন বলতে যা বোঝায়, সেটাকে যদি সরিয়ে দেয়া যায় তাহলেই আমি নামক এই সত্তাটা আরও বেশি পবিত্র, আরও বেশি সদর্থক কোনো কাজে নিজেকে ব্যপ্ত হতে সাহায্য করবে, নিজেকে ব্যবহৃত হতে সাহায্য করবে। আমার পক্ষে তখন অনেক সদর্থক ভূমিকা নেওয়া সম্ভব, আমার জীবন এবং আমার চারপাশে বাকি জীবন যারা আছে আমার সাথে, তাদেরকে প্রভাবিত করবার ক্ষেত্রেও। কালাম সাহেব তার সারা জীবনে কতজনের অনুপ্রেরণা হয়ে উঠেছেন, সেটা হয়তো তার অন্যান্য লেখাগুলো, তার জীবন নিয়ে যারা চর্চা করেছে, যারা জানু, তার প্রত্যেকেই সেই বিষয়ে অবহিত। তার কারণ মানুষটি শুধু বলে ক্ষান্ত হননি, মানুষটি নিজে একটি কাজ করে উদাহরণস্বরূপ তোমার সামনে দাঁড়িয়ে দেখিয়েছেন যে দেখো, এই ছিল আমার সমস্যা, এই সমস্যা থেকে আমার এই উত্তরণ ঘটে আজ আমি এখানে আছি। এটা হলো পদ্ধতি, এইভাবে ফাইট করতে হয়, এইভাবে চ্যালেঞ্জগুলোকে ফেস করতে হয়। আমি চ্যালেঞ্জের থেকে সরে আসতে পারি না, ও বাবা ওখানে তো ভয়, আমি তাই যাব না, আমি করতে পারি না। আমাকে ভয়টাকে উত্তরণ করতে হবে, যদি বাধা পড়ে লড়তে হবে, কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না, পেরিয়ে যেতে হবে। পেরিয়ে যাওয়াটাই হলো উত্তরণের বিষয়। সুতরাং তিনি তার নিজের জীবন দিয়ে তিনি উদাহরণ হয়ে উঠেছেন আমাদের সবার কাছে। এই কথাটা আমাদের টেক্সটের শেষের অংশে যখন তিনি বলছেন যে আই রিমেম্বার মাই ফাদার, না এটা এর আরেকটা প্যারাগ্রাফ পরে আছে, যখন তিনি সামারাইজ করছেন পুরো অংশটাকে। এরপরের যে অংশটা, ছোট্ট একটা অংশ রয়েছে, সে অংশে এই যার কাছ থেকে তিনি এই পরামর্শগুলো পেলেন, তার বাবার ব্যক্তিগত জীবন পরিসরের একটি ছোট্ট রুটিনের কথা বলছেন। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। তার প্রতিদিন শুরু হতো সকাল বলা ভুল, ভোরও নয়, উষা কাল বলা যেতে পারে, ভোর 4টে। ভোরের নামাজ পড়বার পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড। আমাদের একটা নারকেলের বাগান ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। আমাদের বাড়ির থেকে প্রায় 4 মাইল, মানে ধরে নাও 6-6.5 কিলোমিটার। আমাদের বাড়ি থেকে 6-6.5 কিলোমিটার দূরে আমাদের যে নিজস্ব নারকেলের বাগান ছিল, সেই বাগান অবধি তিনি হেঁটে সকালের নামাজ পড়বার পর, সকালের প্রার্থনা জানাবার পর সেখানে হেঁটে যেতেন। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder, and only then would he have his breakfast. প্রায় গোটা 12 নারকেল কাঁধে ঝুলিয়ে নিয়ে এই 6 থেকে 6.5 কিলোমিটার হেঁটে বাড়ি ফিরে তারপর তিনি ব্রেকফাস্ট বা আমরা যেটাকে বলি জলখাবার গ্রহণ করতেন। এবং এটা একদিন বা দুদিনের গল্প নয়, 12খানা নারকেল কাঁধে নিয়ে হাঁটবার যে প্রসঙ্গ এসছে, যদি তোমরা কেউ কখনো 12টা নারকেল কাঁধে নিয়ে থাকো, তাহলে দুপা হেঁটে দেখতে পারো যে এর পরিশ্রমের পরিমাণটা কতটা। এটা একটি মানুষ তার ক্ষেত্রে রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। যখন তার বয়স 70-এর কাছাকাছি, তখনও এটা তার প্রতিদিনের কাজ। সকালের নামাজ পড়া, 6.5 মাইল হেঁটে নারকেলের বাগানে পৌঁছনো, নারকেলের গাছ থেকে নারকেল পাড়া এবং গোটা 12 নারকেল নিয়ে এই পথটা হেঁটে ফেরা, তারপরে জলখাবার খাওয়া। কি বোঝায় একটি মানুষের চরিত্র সম্পর্কে এই ছোট্ট একটি ঘটনার কথা তিনি উল্লেখ করলেন কেন? এই ঘটনাটাই কেন?
কারণ এই ঘটনাটার মধ্যে এই জয়নাল আবেদিন মানুষটির ডিসিপ্লিন, কমিটমেন্ট, পাংচুয়ালিটি, এই পুরো বিষয়টা, যে মানুষটির প্রাতিষ্ঠানিক পড়াশুনো যথেষ্ট নয় বলে চ্যাপ্টার শুরু হয়েছিল, ধীরে ধীরে দেখতে পাওয়া গেল যে প্রাতিষ্ঠানিক পড়াশুনো কতটা অমূলক হয়ে যেতে পারে যখন একটি মানুষের ইননেট সহজাত বোধ জাগ্রত হয়। একটি মানুষ সমস্ত রকমভাবে শুধুমাত্র এই রুটিনটা ফলো করবার জন্য একটা মানসিক জোরের ক্ষমতাই নয়, মানসিক জোরের কথাই আসছে না শুধু, সেই সাথে শারীরিক সক্ষমতার প্রসঙ্গটাও আসছে। এই শারীরিক সক্ষমতাটা শুধুমাত্র মানসিক জোরে তো কিছু সম্ভব না, তোমার শরীর যদি তার সাথ না দেয়। সুতরাং শরীরকে তোমার মনের অনুরূপ চলতে গেলে স্বাস্থ্য, শরীর, এগুলোকে একদম তৎপর রাখার, এগুলোকে একদম সম্পূর্ণ অ্যাক্টিভ রাখবার একটি নির্দিষ্ট পদ্ধতিগত জীবনযাত্রার মধ্যে যদি তুমি নিজেকে রাখতে পারো, তবে এই ফিটনেস এবং নিরোগ শরীরের একটা আশীর্বাদ তুমি পেতে পারো, যে আশীর্বাদ পেলে তুমি এই জীবনযাপন করতে পারো। এই মানুষটিকে সারা জীবন ধরে কালাম সাহেব তার মৃত্যু অবধি, তার বাবার মৃত্যু অবধি তিনি দেখে গেছেন। শুধু দেখবার মতন নয়, চোখের সামনে একটা সিনেমা হচ্ছে শুধু দেখে যাচ্ছি নয়, প্রতিটি অ্যাকশন তার বাবার, প্রতিটি কথা, প্রতিটি পরামর্শ, প্রতিটি ছোট্ট ছোট্ট পিসেস অফ উইজডম যা বিভিন্ন প্রসঙ্গে শেয়ার্ড হচ্ছে, সেগুলোকে হৃদয়ঙ্গম করে কালাম সাহেব হয়ে উঠেছেন। এমনি হয় না। স্ট্রং রুটস না থাকলে একটি গাছ অত্যন্ত শক্তিশালী, এমনকি বাজ পড়া গাছও উঠে দাঁড়ায় যখন তার রুটস স্ট্রং থাকে। এই গল্পের, এই টেক্সটের নামকরণের সার্থকতা বোধহয় এখানেই। তার কারণ বাবা ছিলেন একজন পুরোহিত, মসজিদের পুরোহিত, তাকে আমরা ইমাম বলতে পারি। তার জগৎ আধ্যাত্মিকতা এবং ঐশ্বরিকতা। তিনি সারা জীবন ধরে নামাজ পাঠ করা থেকে শুরু করে যা যা তার ধর্মে যে সমস্ত কাজগুলো তাকে করতে বলা হয়েছে, সে কাজগুলো যেমন তিনি করেছেন, তিনি তার চারপাশের প্রতিটি মানুষকে, যারা তাকে ঘিরে ছিল, তাদের প্রত্যেককে অনুপ্রাণিত করেছেন, তাদের সরাসরি সাহায্য করেছেন। এমনকি তাদের কতজনের তার প্রয়াণের এত বছর পরেও তিনি উদাহরণস্বরূপ তাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সুতরাং কালাম সাহেব তার বাবাকে যদি রোল মডেল করে থাকেন, তিনি তো ভুল করেননি, সেটা তো আমরা দেখতে পাই। কারণ কালাম সাহেবেরও দীর্ঘদিন হলো প্রয়াণ হয়েছে, এখনও কালাম সাহেব আমাদের অনেকের জীবনে খুব বড় রকমের অনুপ্রেরণা এবং বড় রকমের উদাহরণ। তার মতন হব, এবার তার মতন হতে গেলে তার মতন করে ভাবতে হবে, এবং এই ভাবনাটাকে ধারণ করতে গেলে আধারটাকে বড় করতে হবে। আমরা যে কোনো রকমের জিনিস যে কোনো রকমের আধারে ধারণ করতে পারি না, আধারটিকে তৈরি করতে হয়। সেই আধারের মধ্যে এই গুণাবলীগুলো, এই মানবিক সত্তাটাকে ধারণ করতে হয়। খুব সরাসরি শেষ প্যারাগ্রাফে কালাম সাহেব বলছেন, আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাই টু এমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি তো একদম প্রযুক্তি এবং বিজ্ঞানের একজন মানুষ। আমার পড়াশুনো থেকে শুরু করে আমার চাকরি বাকরি কাজকর্ম, আমি যে নামে প্রতিষ্ঠিত হয়েছি, না একাদশতম প্রেসিডেন্ট হিসেবে নয়, তিনি ইসরোর একজন স্বনামধন্য গবেষক হিসেবেই তিনি অনেক বেশি পরিচিত ছিলেন তার জীবদ্দশায়। তো সেই দুনিয়াটা তো একেবারেই বিজ্ঞান এবং প্রযুক্তির। সেখানে তো এই ধর্ম, ঐশ্বরিকতা, আধ্যাত্মিকতার সরাসরি আপাত কোনো যোগাযোগ নেই। কিন্তু আমি বলে যাচ্ছি যে
I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. যে বোধের কথা, বুদ্ধি উন্নীত হয়ে যে বোধের কথা আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি, যে মৌলিক সার সত্য আমার মধ্যে বাবা ইমপ্ল্যান্ট করে দিয়েছেন, সেই বিষয়টাকে আমি আমার বিজ্ঞান এবং প্রযুক্তির দুনিয়ায় যখন ব্যবহার করতে গেছি, ব্যবহার করেছি, I felt convinced that there exists a divine power. আমি আমার বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে কাজ করতে গিয়েও কিন্তু অনুভব করেছি যে হ্যাঁ, আমার এই দুনিয়ার বাইরেও একটি আধ্যাত্মিক একটি পূর্ণতা আছে। There exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, failure. অসহায়তা থেকে, মন খারাপ থেকে, ব্যর্থতা থেকে, তীব্র গোলমাল, কনফিউশন, দ্বিধা থেকে আমাদের উত্তরণ ঘটাতে পারে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, ঠিক আমার যেখানে যাবার কথা সেইখান অবধি পৌঁছে নিয়ে যাবার একটা ক্ষমতা আছে সেই ডিভাইন বা সেই ঐশ্বরিক সত্তার। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, কোনো একজন ব্যক্তি সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যে জাগতিক এলিমেন্টসগুলো আমাদেরকে আমাদের এই বস্তু সমৃদ্ধ এই দুনিয়ায় আটকে রাখে, এই পিছুটানটাকে যে মুহূর্তে আমরা অতিক্রম করতে পারি, যখন পারি, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। সেই জীবনের শেষে একটা স্বাধীন, একটা অপূর্ব আনন্দ, সুখ এবং মানসিক শান্তির একটা পর্যায়ে তিনি পৌঁছন। এটা সম্ভব এবং এটি একটি মানুষ শুধুমাত্র জ্ঞান দেবার জন্য, যেটাকে আমরা উইদিন কোর্স জ্ঞান দেওয়া বলছি, জ্ঞান দেবার জন্য বলেননি। এই মানুষটি এটি হয়ে বলেছেন যে আমি এখান থেকে এখানে পৌঁছেছি, আমাকে দেখো আমি কিভাবে হয়েছি, তার কিছু ধারণা তোমাদের সামনে দিলাম। এই ধারণাগুলো তোমরা তোমাদের নিজস্ব জীবনে যদি প্রয়োগ করো, তাহলে আমার ধারণা সেই তিনটে বিষয় দিয়ে এই চ্যাপ্টার তোমাদের শেষ হচ্ছে, ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। এর বেশি কিছু তো মানুষের প্রকৃতপক্ষে চাই না। সেই তিনটে শর্ত নিজের জীবনে তোমরা পেতেই পারো যদি ঠিকঠাকভাবে নিজেকে চালিত করো এবং নিজেকে এই ঐশ্বরিক যে আবরণ তোমাকে ছেয়ে রয়েছে তার সাথে যদি সঠিক রূপে যুক্ত থাকতে পারো, নিজেকে যদি তার অংশ হিসেবে, একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অংশ হিসেবে নিজেকে বিশ্বাস করতে পারো। চ্যাপ্টারটি আমাদের এখানে শেষ হলো বটে। আমাদের আরেকটি ভিডিও থাকবে যেখানটায় এই চ্যাপ্টার সংক্রান্ত প্রশ্নোত্তরের একটা সুযোগ থাকছে। ঠিক প্রশ্নের ধরনগুলো তোমরা 11-এর ফার্স্ট সেমিস্টারে, অর্থাৎ তোমাদের একদম 11-এ ভর্তি হওয়ার পরেই প্রথম যে পরীক্ষাটা 40 নম্বরের এমসিকিউ পেয়েছিলে, এখানেও সেই 40 নম্বরের এমসিকিউয়ের ধরনগুলো থাকবে। তবু আমরা স্পেসিফিক্যালি সেই ধরনগুলো নিয়ে আর একটা ছোট্ট ভিডিও করব, যেখানে কী কী ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসা সম্ভব সেগুলো নিয়ে একটা আলোচনা করার জন্য আরেকটি ভিডিও হয়তো থাকবে। সেই ভিডিওতে সেই বিষয়গুলোই আলোচিত হবে। কিন্তু বিষয়টা কিন্তু তোমাদের জানা, কী ধরনের প্রশ্ন আসছে। আমরা এত ডিটেলসে এই ছোট্ট চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করলাম বা এত কথা বলার চেষ্টা করলাম যাতে করে চ্যাপ্টারটি আলটিমেটলি কী বোঝাতে চেয়েছে সেই বোঝানোটা যাতে তোমাদের হৃদয়ঙ্গম করতে সহজ হয়, তোমরা যাতে হৃদয়ঙ্গম করতে পারো। কারণ কোয়েশ্চেন কিন্তু কনসেপচুয়ালি আসবে। একটি কথার ডাল দিয়ে খেতেন না ভাত দিয়ে খেতেন এই প্রশ্ন আসবে না। একটা স্টেটমেন্ট আরেকটি স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট তুলে দিয়ে তাদের সম্পর্ক, তাদের নিজেদের মধ্যে মিউচুয়াল কোনো আন্ডারস্ট্যান্ডিং বা দ্বন্দ্ব, এই বিষয়ক প্রশ্নই কিন্তু তোমাদের এমসিকিউ এর প্রধান
ধরন হবে। আমরা পরের ভিডিওতে সেই প্রশ্নোত্তরের একটা নমুনা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে।